মানুষ এই মাটি এক গভীর সংকটে নিক্ষিপ্ত হয়েছে। আমাদের দুশ্চিন্তার বিষয় কি জানেন? দুশ্চিন্তার বিষয় হলো সংকটটা আগে হয়েছিল, 1971 সালের আগে হয়েছিল। সেই সময় সেই সংকট অতিক্রম করার নেতৃত্ব ছিল। খেয়াল করেন, সংকটটা এর চাইতে গভীর ছিল। পাকিস্তানি হানাদার বাহিনী দেশকে সংকটের মুখে ফেলে দিয়েছিল, কিন্তু সমগ্র জাতি সেই সংকট মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। আজকের সংকটের সময়ে জাতি ঐক্যবদ্ধ নাই। আমি এখানে এসে দাঁড়িয়েছি, আমি কথা বলছি, আমার কথার বিরোধিতা করার জন্য, আমার চরিত্রে কালিমা লিপ্ত করার জন্য আরো হাজার লোক আপনারা পেয়ে যাবেন। অথচ এই সংকটের সময়ে আমাদের একজনের বিরুদ্ধে আর একজনের কানা ছড়াছড়ি না করে এই দেশকে, এই জাতিকে সংকট মুক্ত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার। কি এক গভীর সংকট দেখেছেন? পৃথিবীতে সংকট আসে, কিন্তু সেই সংকটকে অতিক্রম করে মানুষ ইতিহাস সৃষ্টি করে, নতুন এক যাত্রা শুরু হয়। পৃথিবীতে এটাই পৃথিবীর ইতিহাস। কিন্তু আমরা এমন একটা সংকটের মুখে পড়েছি যে এই সংকটকে অতিক্রম করে আমরা নতুন আলোর দিশা পাবো। সেই আলোর দিশা আমাদের কারোর সামনে নাই। সেইটাই হচ্ছে আমাদের হতাশার মূল কারণ। ঠিক সেই সময় আমি আপনাদের সন্তান হিসাবে আমার মনে হয়েছে, আমি কোনো রাজনীতিবিদ না, কোনো রাজনৈতিক দলের কোনো খাতায় আমার নাম নেই, অঙ্গ সংগঠনে আমার নাম নেই, তাহলে আমি কেন আজকে নির্বাচনে প্রার্থী হলাম? ওই উপলব্ধির থেকে আমি গভীরভাবে উপলব্ধি করেছি যে সংকট, একটা জনগোষ্ঠীর জীবনে সংকট আসে। যেমন এই যে পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর, তিনি যখন আবির্ভূত হয়েছিলেন, এই যে আমাদের ধর্মগ্রন্থ যে বলে ইয়াদা জায়াহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদত্তমং সৃজমহম পরিত্রাণাং সাধনাং বিনাশাশ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। এই যে কথাটি, সেই কথাটি যদি সত্য হয়, তাহলে তো একজন নেতা আমাদের সামনে এসে এখন হাজির হওয়ার দরকার, যে আমাদের অভয় দেবে, যে এই সংকটের সময়ে অধর্মের বিনাশ করে ধর্মের আমি পুনরুজ্জীবন করব। কিন্তু আমাদের সামনে কেউ নাই। এইটাই হচ্ছে গভীর সংকট। সংকটটা গভীর নয়, গভীর সংকট হচ্ছে সংকটকে অতিক্রম করার মতন কেউ আমাদের সামনে আবির্ভূত হচ্ছে না। একবার ভাবেন, আপনারা যারা পিতৃগণ আছেন, মাতৃগণ আছেন, আমি আপনাদের সন্তান। আমি বুঝতে পেরেছি যে এই সংকটের সময়ে কেউ সামনে নাই, তাহলে কেন আমি আসলাম? ওই যে একটা কাহিনী আছে না, যে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাওয়ার আগে বলেছে আমি তো ডুবে যাচ্ছি, তাহলে পৃথিবীকে আলোকিত করবে কে? কেউ কথা বলছে না, সবাই নিরুত্তর। একটা মাটির প্রদীপ, সে বলছে যে আমার যা সাধ্য আছে করিব তা। আমি সেই মাটির প্রদীপ, আমার এই আলো হয়তো পৃথিবীকে আলোকিত করতে পারবে না, কিন্তু আমার যা সাধ্য আছে সেটা আমি করব, এই প্রতিজ্ঞা করেছি। আমি কি ভুল করেছি? আপনারাই বলেন। এই অন্ধকারে, এই আলোহীন, এই গভীর অন্ধকারে যখন প্রতিটি মানুষ এই সংকটের মধ্যে দাঁড়িয়ে থেকে এই যে নতুন প্রজন্ম, এই যে আমার বোনেরা ভাইয়েরা, এদের সামনে যে ভবিষ্যৎ, এরা দেখতে পাচ্ছে না, এক গভীর সংকট আমাদের সামনে। আমি এসে দাঁড়িয়েছি মাটির প্রদীপের মতো, যে আমার যা সাধ্য আছে করিব তা। আমি ভুল করেছি কি অন্যায় করেছি, সে বিচারের ভার আপনাদের। আমি শুনেছি এই 49 দিন আমি সব জায়গায় যাচ্ছি, অনেকে সমালোচনা করেছেন, অনেকে একথাও বলেছেন, বাবা তুই যে এই যে সংকটের সময় আমাদের সামনে এসে সাহস করে দাঁড়িয়েছিস, এটাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় প্রাপ্তি। একথাও শুনেছি। অনেকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছে, করতেই পারে। আমি কারুর কথায় মনক্ষুণ্ণ হই নাই। আমি মান এবং অপমানকে সমানভাবে নিতে পেরেছি। যে আমাকে মান দিয়েছে সেটাকেও আমি গ্রহণ করেছি, যে আমাকে অপমান করেছে তাকেও আমি গ্রহণ করেছি। কারণ আমি জানি এই দেশ, এই জাতিসত্তা, এর যে সংকট, সেই সংকট উত্তরণ না হলে আমার এই তুচ্ছ জীবন দিয়ে কি লাভ? যে দেশ, আমি বেশি কথা বাড়াবো না, যে দেশ 1971 সালে
30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, 1 কোটি শরণার্থীর অবর্ণনীয় দুঃখ কষ্টের বিনিময়ে যে দেশ স্বাধীনতা লাভ করেছে, সেই দেশ আজ এমন এক গভীর সংকটে নিক্ষিপ্ত হয়েছে যে সংকট থেকে তাকে বের করে আনার নেতৃত্ব আমাদের সামনে নাই। তাহলে কি হবে? তাহলে একটা সমাধান আছে। আমি সেই কথা বলার জন্য এই উপলক্ষ সৃষ্টি করেছি। ওই যে আপনারা সকলে বলেন, কিন্তু অবচেতন মনে বলেন, ওই যে মহাপ্রভু বলেছিলেন না, কলির যুগে সঙ্গ শক্তি একমাত্র অবলম্বন। এখন আর কেউ এইরকম ভাবে আবির্ভূত হয়ে স্বয়ংভূ কোনো অবতার আমাদের এই সংকট থেকে মুক্ত করতে পারবে না। আমাদের এই সংকট থেকে মুক্ত করতে পারবে একমাত্র সঙ্গ শক্তি। সেই সঙ্গ শক্তি গড়ে তুলতে হবে, সেই কথাটি আমি বলতে এসেছি। আমি হয়তো পারবো না, কিন্তু অনাগত ভবিষ্যৎ যারা এখন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তাদেরকে যদি আমি এই কথা বলে যেতে পারি যে সঙ্গ শক্তি পারে এই সংকট থেকে এই জাতিকে, এই দেশকে সংকট মুক্ত করতে, তাহলে তারা সেটা করতে পারবে। আমি ঠিক সেই কথাটি এখানে বলতে এসেছি। আমি আর কি বলতে এসেছি, যে আমি যে এখানে আমার প্রিয় চারণ কবি বললেন যে এমপি হয়ে গেলে তো আপনাকে আর পাবো না, এটা সত্যি কথা। এটা চুন খেয়ে গাল পড়লে দই দেখলেও ভয় করে। কিন্তু আমি এমপি হয়ে গেলে যাব কোথায়? আমার তো ঘর নাই, আমার তো সংসার নাই, আমি যাব কোথায়? আমি ভাত খাবো কোথায়? আমি তো ভাত খাবো আপনার ঘরে এসে, আমি তো শোবো আপনার ঘরে। আমি এই 49 দিন তো আমার বাড়িতে ঘুমাই নাই, 2 দিন ঘুমাইছি, একেবারে ঘুমাই নাই তা না। মায়ের অনুমতি পাওয়ার পরে আমি পথে পথে ঘুরছি। আমি বিভাগী এক সন্ন্যাসী, আমি পথে পথে ঘুরে ঘুরে বলছি যে আসো, এই সংকটের সময় আমরা সঙ্গবদ্ধ হই। আমি কোথাও চলে যাব না, এমপি হই বা না হই, আমি এখানেই থাকবো। এই মাটির সন্তান আমি, কারণ এই মাটি, এই মানুষ, এদেরকে এমন গভীরভাবে ভালোবেসেছিলেন আমার পিতৃব্য বীরেন্দ্রনাথ বিশ্বাস, যে এই মাটি আর মানুষকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আমি আপনাদের প্রতিটি গৃহকে আমার গৃহ মনে করি। আমি এই সমাজের প্রতিটি পিতাকে আমার পিতৃগণ মনে করি। এই সমাজের প্রতিটি মাতাকে আমি মাতা মনে করি। এই সমাজের প্রতিটি ভাই এবং বোনকে আমি ভাই বোন মনে করি। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি কেবল ঘুরে ঘুরে ফিরে ফিরে বুঝতে চাচ্ছি এই সংকটটা কিভাবে অতিক্রম করব আমরা। আমি আপনার ভাই, আমি আপনার সন্তান, আমি আপনাদের করজোড়ে মিনতি করছি। 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনে আপনারা ভোট দেবেন। সেই ভোট হচ্ছে গণদেবতার রায়। কিন্তু জানেন এই কি ভোট দিতে যাচ্ছেন আপনারা? 56 বছর পরে এমন একটি ভোট আপনারা দিতে যাচ্ছেন। প্রতি 5 বছর পর পর যে ভোট হয়, সে ভোট না। এই ভোট হচ্ছে আপনার এই ভোটের ফলে পরে যারা নির্বাচিত হয়ে যাবে, তারা এই সংকট নিয়ে আলোচনা করবে এবং জাতিকে তারা সংকট মুক্ত করতে পারবে কি পারবে না সেটা নির্ধারিত হবে এই জাতীয় সংসদে। সেখানে যদি আপনার ঘরের কোনো সন্তান না থাকে, তাহলে আপনার দুঃখ বেদনার কথা বলতে পারবে? সেই জায়গাটিতে আমি এসেছি। আমি এসে বলতে চাচ্ছি যে এই সংকট মোচনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হলেই শুধু চলবে না, একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে উপস্থিত। বলে না, সময়ের 1 ভোট, অসময়ের 10 ভোট। এইবার যে নির্বাচনটা হচ্ছে, 56 বছর পরে এইবার যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পরিচালনার যে দলিল, সেই দলিলের পর্যালোচনা হবে। এই যে আমরা ধর্ম চর্চা করি, হরিচাঁদ ঠাকুরকে নিয়ে চর্চা করি, তার একটা দলিল আছে না? পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের জীবনী অবলম্বনে শ্রী শ্রী হরিলামিত আছে না? ঠিক আমি শেষ করে দেব ঠিক এই কথাটি বলে, রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা দলিল আছে, তার নাম সংবিধান। সেই সংবিধান নিয়ে এবার পর্যালোচনা হোক। সেই সংবিধানের মূল নীতি ঠিক হবে, রাষ্ট্র পরিচালনার মূল নীতি ঠিক হবে এবারে যারা নির্বাচিত হবে তারা। এই জনগণের যে মৌলিক অধিকার সেটা ঠিক হবে। আমি সত্যি আমি বলছি, আমি আবার করজোড়ে বলছি, এই কথাটি এই 13 জন প্রার্থী এই পার্লামেন্টে, এই আসনে কেউ বলছে না এই কথা। কেন বলছে না আমি ঠিক জানি না। তারা বলছে আপনাদের গম দেব, আপনাদের রাস্তা করে দেব, আপনাদের মন্দির করে দেব, আপনাদের চাকরি দেব।
কিন্তু এই নির্বাচনে তো বাংলাদেশের পরিচালনার যে দলিল নিয়ে পর্যালোচনা হবে সেইটা কেউ বলছে না। কেন বলছে না আমি জানি না, কিন্তু আমি বারবার আপনাদের এই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছি। ফলে এই দলিলে যদি আমরা লিখতে পারি যে কৃষকের এই অধিকার থাকবে, নারীর এই অধিকার থাকবে, এই যে আমরা প্রান্তিক জনগোষ্ঠী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যাদের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, সেই প্রান্তিক জনগোষ্ঠীর এই অধিকার থাকবে, শিশুদের এই অধিকার থাকবে, তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে, অনেকটা সংকট আমরা মুক্ত হব। সেই কথাটি বলার জন্য আমি এসেছি। আমি এমপি হলে এই কথাগুলো বলবো শুধু তা না, আমি এই কথাগুলো আমি আইনজীবী হিসাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে বলেছি, এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন প্রাথমিকভাবে আমার এই আবেদন গ্রাহ্যতায় নিয়েছেন। ৯,২১০ নম্বর মামলা নাম্বার হয়েছে, আদেশ দিয়েছে ২০২৫ সালে ১ জুন। আমি বলেছি যে এই যে দলিল পর্যালোচনা হবে, যাদের অধিকার নাই তাদের অধিকার দিতে হবে। ফলে আপনারা অন্যের মতন রাজনীতিবিদ আমাকে ভাবছেন, কিন্তু আমি রাজনীতিবিদ নই, আমি আপনার সন্তান। কোন রাজনৈতিক দলে আমি নাম লেখাই নেই আপনাদের জন্য, কারণ রাজনৈতিক দলের নাম লেখালে ওই রাজনৈতিক দলের দাস হয়ে যেতে হয়। আমি আপনাদের দাস হতে চাই, আপনাদের কথা বলতে চাই, কৃষকের কথা বলতে চাই, নারীর কথা বলতে চাই, শিশুদের কথা বলতে চাই, যারা লেখাপড়া শিখেছে তাদের কথা বলতে চাই। আমি আর কথা বাড়াবো না, এখানে নবরস বিতরণ হচ্ছে, আমি আপনাদের সন্তান, আমি তিল তিল করে নিজেকে প্রস্তুত করেছি এই কাজের জন্য, তিল তিল করে প্রস্তুত করেছি। আমি কেন বিয়ে করিনি, সংসার করিনি, সেটা আপনাদের বুঝতে হবে। আমি হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে বোঝার চেষ্টা করেছি এই দেশটি কোন দিকে যাচ্ছে, এবং বীরেন বিশ্বাস, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের জীবনী পাঠ করে আমি বুঝেছি যে আমাদের কি করতে হবে। আমি শুধু আপনাদের কাছে, এখানে যুবক ভাইরা আছে তাদের কাছে বলতে চাই, আপনারা অনেকে অনেক রকম রাজনীতির সাথে যুক্ত থাকতে পারেন, আমি তো কোনো রাজনীতির সাথে যুক্ত নই। আসুন আমার সাথে কথা বলুন, জাতিকে এই সংকট মুক্ত করার জন্য কি করতে হবে আমরা আসুন এক জায়গায় বসে সিদ্ধান্ত নেই। ভোট চলে যাবে ১২ তারিখে, ফুটবল প্রতীকে আমি দাঁড়িয়েছি, উপলক্ষ তৈরি করেছি, তার ভাগ্য ১২ তারিখে নির্ধারিত হয়ে যাবে। কিন্তু তারপরে তো আমরা থাকবো, এই দেশে থাকবো, এই দেশ থাকবে, এই দেশের মানুষ থাকবে। তারপরে আমরা কি করব? যারা নির্বাচিত হবে তারা যদি আমাদেরকে আরো সংকটে নিক্ষিপ্ত করে, আরো বিষ ঢেলে দেয় আমাদের মধ্যে, আরো বেশি বিভক্ত করে আমাদেরকে, তাহলে আমাদের বড় বিপদ। আসুন চেষ্টা করি ঐক্যবদ্ধ হওয়ার। এইখানে একটি আমি শুনেছি, এসে দেখেছি, এইখানে একটি বিলের অনেক জমি নিয়ে একটি প্রতিষ্ঠান করেছে, কত বড় ক্ষতি করেছে সেই কথা বলার দীর্ঘ সময় নাই। কিন্তু আবার শুনছি আমাদের চান্দার বিলকে কেন্দ্র করে এরকম একটি পরিকল্পনা তৈরি হচ্ছে। তাহলে কোথায় যাব আমরা? এই মাতৃভূমি ছেড়ে, যে মাতৃভূমিকে আমরা জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী বলি, সেই মাতৃভূমি ছেড়ে যেতে আর না যেতে হয়। আমার ঠাকুরমা বলতেন যে ৮ ভিটা ছাড়লে ৭ ভিটা ছাড়তে হয়। ফলে এই মাতৃভূমি ছেড়ে যেতে আমাদের না যেতে হয়, সে কারণে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। নির্বাচনটা উপলক্ষ, আপনারা ভাববেন না এই নির্বাচনটাই আমার জীবনের লক্ষ্য, এটা আমার জীবনের উপলক্ষ। আমার জীবনের লক্ষ্য হচ্ছে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বীরেন বিশ্বাসের যে আদর্শ আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে, এই দেশকে সঠিক দিশা দিতে পারে, সেই লক্ষ্যে পৌঁছানো। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে আপনাদেরকে আমার থেকে দূরে থাকলে চলবে না। আপনারা আমাকে ভোট দেবেন কি দেবেন না সে কথা আমি কোনোদিন আপনাদের কাছে জানতে চাইবো না। আমি শুধু একটা আশীর্বাদ নিতে এসেছি, যে সংকটের মধ্যে দেশ পড়েছে, সেই সংকট থেকে দেশকে বের করার নেতৃত্ব নাই, সেই আলো নাই, সেই সংকট থেকে বের করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি একেবারে মুক্ত মানুষ, সংসারবিহীন মানুষ। আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, আমার শেষ নিঃশ্বাস প্রবাহিত হওয়া পর্যন্ত আমি এই সংকট মোকাবেলা করার জন্য কাজ করে যাব। আপনারা সেই শক্তি আমাকে দিন। আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন, আপনারা যারা পিতৃগণ আছেন, মাতৃগণ আছেন, তারা আমাকে আশীর্বাদ করেন, জাতির এই সংকটকালে যেভাবে 1971 সালে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, সেইভাবে যেন এই জাতিকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি, সেই কাজে আমি যেন পিছুপাটা হই। আমার কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, আমার কোনো লোভ লালসা
যেন আমাকে সেই কাজ থেকে বিচ্যুত না করে। 12 তারিখে নির্বাচন, আপনারা ফুটবল প্রতীককে জয় করে আনবেন কি আনবেন না, সেটি আপনাদের হাতে আমি অর্পণ করলাম। আমি এই জয় পরাজয়ের জন্য কোনো দুঃখ পাবো না, কিন্তু আমি দুঃখ পাবো যদি আমরা ঐক্যবদ্ধ না হই। মনে করেন আপনার বাগানের আমি একটি ফুল, গণদেবতার চরণে উৎসর্গ করার জন্য আমাকে আপনারা নিবেদন করুন, আমার আর কিছু চাই না। আমি এই বলে আমার কথা শেষ করছি।